আমরা আজ কথা বলছি এমন একজন ব্যক্তির সাথে যিনি নানাভাবে নানা সত্তায় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নাম আমার কাছে ছবিবাই, কিন্তু মানুষ তাকে চিনে শিল্পী ছবিউল আলম হিসাবে। বিখ্যাত আলম পরিবারের সন্তান, গ্রাফিক্স ডিজাইনে লেখাপড়া করেছেন পাকিস্তানে। গ্রাফিক্সের উপর এমনভাবে লেখাপড়া করেছেন, একটি বইয়ের ডিজাইন থেকে মুদ্রণ পর্যন্ত, বাঁধাই পর্যন্ত সব নকশা তার নগদর্পণে। তিনি চট্টগ্রামে এসে চট্টগ্রাম আর্ট কলেজ প্রতিষ্ঠা করলেন। এরপরে বাংলাদেশে এমন কোনো গতি প্রকৃতি নেই। শিশুদের নিয়ে কাজ করেছেন, প্রকাশনা নিয়ে কাজ করেছেন, নিজে অ্যাডভার্টাইজিং করেছেন, ফুলকি করেছেন। ফুলকির প্রতিষ্ঠার সাথে, তখনকার সাংস্কৃতিক আন্দোলনের সাথে, ইপিবির বাংলাদেশে প্রথম এক্সিবিশনের সাথে তিনি, তার নকশায় সব কিছু হয়েছে। আবার তিনি বইও লিখেছেন। টইটুম্বুর নামে একটি পত্রিকা উপদেষ্টা হিসাবে প্রচ্ছদ করে, ইলাস্ট্রেশন করে কাজ করেছেন। আমরা শুধু আপনার এই স্মৃতিগুলো একটু একটু করে আপনার যা মনে আছে একটু বলেন আমাদের। আসলে আমি তো বক্তা নই। জাকির সাহেব যেভাবে করলেন সেটা আমার দ্বারা হয় না, তবু ছিটেফোঁটা যদি কিছু বলতে পারি ভালো লাগবে। চট্টগ্রামের ভাষার কথাটা আপনি যেহেতু তুললেন, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো ফাঁকে ফাঁকে ওই কাজটা একটু আগাই আর কি। তো গত 2-3 দিন আগে এই চট্টগ্রাম ভাষা নিয়ে বন্ধুবান্ধবের সাথে আলাপ হচ্ছে, তখন আমি কিছু কথা বললাম। হ্যাঁ, সেটা আপনারা যারা ভাষার প্রতি ইন্টারেস্টেড, ভাষা অনেক ভাষায় আছে, হ্যাঁ, কিন্তু চট্টগ্রামের ভাষাটা আমরা যেভাবে মূল্যায়ন করি সেটা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমরা মূল্যায়ন করি। হ্যাঁ, এটা চট্টগ্রাম ভাষা অন্য ভাষার চাইতে এগিয়ে আছে। এবং আপনারা জানেন কিনা জানি না, আপনি তো বের করেছেন যে ভাষা আমি বাংলার অভিধান। হ্যাঁ, বাংলার অভিধান, আমি বাংলায় ইংরেজি অভিধান। জি। তো সেখানে আমাদের অন্যান্য আঞ্চলিক ভাষা অনেক আছে, কিন্তু চট্টগ্রামের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে চালিয়ে দেওয়া যাবে না। ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। আমরা শুধু এখন একটু যদি ব্যাকরণটা করে ফেলেন, তাহলে কিন্তু ইট বিকামস এ ল্যাঙ্গুয়েজ। এটা আঞ্চলিক ভাষা বলে নেয়, কারণ এই ভাষার মধ্যে সব কিছু আছে। এত কিছু আছে সেটা তো এক কথায় বলা যাবে না, তবু ফ্যাট ফোরের, হ্যাঁ, ফ্যাট ফোরের, মন ফোরের, হ্যাঁ, হতে মারে মা আর তো হ্যান ফ্যাট ফোর দেওয়া দেবো আইল গেল, কিন্তু কিছু করে না হইলাম। হ্যাঁ, তো আনা যাতে নর্মা এই 80 মধ্যে আসছে দেখ আনাটা, তার আগে এনে আসা চাওয়া আছে। তো ইয়ে লই বহুত আনারা ঠাট্টা করতাম, সানকে ইয়ে বাসা হইলে ঠাট্টা করতাম, ওদের কী হয়, কী হয়। সানটার মধ্যে একটা অনুষ্ঠানের দিকে বেশিরভাগ অন্য জেলার মানুষও আছে। হ্যাঁ, তো এগুলো কিছু বাক্য শব্দ হয়, এটা কী হবে, এটা কী হইল, এটা কোনো কথা হইল। আমি কিন্তু খুব শ্রদ্ধার চোখে সানকা ভাষার ইয়ে করি। তো যেমন আমার আর ভাই আর লম্বা ইয়া থালায় দিয়ে দেয়, আচ্ছা রাত খাবার হয়ে যাবে বলতে গেলি। তারপরে যে আমি খেয়াল করছি আর ভাষার মধ্যে সংক্ষিপ্ততার একটা ইয়ে আছে। তো যেন পাগল সানকে ভাষার মধ্যে ফল, মধ্যেরটা বাদ, ছাগল, সল, হ্যাঁ, এগুলো আর কিছু শব্দ আছে যোন খৈরে শেয়ার করো জাতীয়। তারপরে সানকে ভাষার কিছু স্পেশালিটি দি অনর কীভাবে হাসি ঠাট্টা মস্করার স্কোপ আছে, বাট ধর্মীয় অনুভূতির বিষয়ে কিন্তু আছে। তারপর বয়স অনুযায়ী বিভিন্ন জন হাসে কিরম লাগে, যেন
আমরা বহুত গান গাই, আঞ্চলিক গান, অমুক গান, সমুক গান বহুত গাই। কিন্তু সার্গে ভাষার মধ্যে কিছু কিছু গান আছে যে অতুলনীয়, কেউ হলে তুলনায় করে থাকতে হবে অনেক। যেন যে বিষয় শোন, সার্গে ভাষার বিষয় খুব অদ্ভুত অদ্ভুত। আমরা কিন্তু নন চিটকটিয়ান, এটারা কিন্তু ইয়ে ন বুঝে। যেন আমি কই না, বড় বাড়ি যাই রে গই বউ নাতি ওয়ারে সাই, ও বউ নাতি ওয়ারে সাই, পানে টাকার ভাই যাইব, পানে টাকার ভাই যাইব, সগে সগে তারে রাইস, সগে সগে তারে রাইস, বড় বাড়ি যাই রে গই বউ নাতি ওয়ারে সাই। আর আছে বলা নগর। তো এই যে ফান্ডের গান ভাই যাইব, সগে সগে রাইস, ওর শাশুড়ি বহুত বছর বাদে বড় ভাই জাত দেয়, ফ্যামিলি হয়ে গেলেও তার বড় ভাইয়ের টান্নতায়, কিন্তু তেইতে এই যে বুড়ি বুড়ি হতে আর নাতি করে সাল সগে সগে রাখবে ফান্ডের গান ভাই যাইব। আর যারা সানকে ইয়ে তারা কিন্তু ইয়েন বুঝে, কিন্তু দনছিটি করে ইয়েন বুঝদুন ফান্ডের দরকার ভাই যাবে মানে প্রশ্ন হতেন গরিব এটা একবারে কোনো আগামাথা নেই। তারপরে ইয়েন শোন ওই যে মা সারা নাতিবা হয়তো নসাইবা খোলাইছে তুলি রেখি বসকানা শিক্ষা, এত শিক্ষা তো জানো না ওরা, হ্যাঁ এত কিন্তু ইয়ান আসেনি পছন্দের মানুষ ইয়ান খেতে চাইছে ওদের। ও আজকে কি ইয়ার দিতে না, ইলিশ মাছ দিতে না, হ্যাঁ ওদের ওই রাখি দে, ওই নষ্ট যাতে নয় শিক্ষা। তুমি মাছ সালনতা কিলে, মাছ সালনতা কিলে, দুধ মাখি ভাত খাবে সব, দুধ কালা দিয়ে সাই, বড় বারে নাইব যাই বউ নাতি বার সাইজ। কত বড় দায়িত্ব দেয়, তো না দিলে চিন্তা অনর্থাতে বহুত এনে দ্বারা বোঝা এতে মহিলা হল আর কি, যারা বয়স্ক এতেরা পরিবারের হেড যেন হইব হোক, কিন্তু এবার কত টাইম তোর রে চা নাস্তা দি, কত টাইম দুজের বাতুন দিতে ও দেরি নয়। কি রিকোয়েস্ট এবার তো তাই জামাই জান, এইভাবে তো মুরব্বী নয় না, ব্যাকরণ বয়স এবার তো সিনিয়র মোস্ট, কিন্তু ওর এমনভাবে হতায়ন উপস্থাপন করেন যে ব্যাকরণ ইয়েন ঠিক আছে। তার বাড়ি আর যেটি বহুত দিন বাঁচছি, আর আমার বহুত দিন বাঁচছি, ইয়েন আরা দেখি যে কীভাবে তারা চিন্তা করে। ও রেজাল্ট করি তাই স্বার্থর হতাম না, তাই চিন্তা করিব, কিন্তু তাই চিন্তা করেন যে তাই হাজব্যান্ড এবার যদি আবার বউ কেনা এইটাই দুজনে বাতুন দিতে ও দেরি নগরিস, হ্যাঁ আর আনাইনুর দেরি দিলে, আনাইনুর দেরি দিলে, তোর রে দি ফাটে সব, তোর রে দি পাড়াইস, বড় যাই বলবো নাতি বাহারে সাইজ। বেগুনের দায়িত্ব কিন্তু ভাগ করে দেয়, এত কিন্তু ইয়ে না সারা দেখি এত বুড়ি যাবে। আর মারও তো দেখি, আপনি তো ভাষার সাথে সমাজের পরিবারের প্রীতিটাকেই তুলে ধরছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ভালোবাসার বিষয়টা আপনি কিন্তু সেটা পুরো পরিবারে বাস্তবায়ন করেছেন। আমি এসেই তো দেখলাম নায়ক কবিতা, আপনি যেভাবে এখানে একটা পাড়ার মতো করে একটা বাড়িতে যেভাবে একটা একান্নবর্তী পরিবার থাকে সেই জিনিসটাতে থাকে। এখন আপনার তো আবার ব্যবসায়িক এবং যে কর্মক্ষেত্রটাও কিন্তু সেরকম। এই যে কর্মক্ষেত্রে আপনি এবং বইপত্র লেখালেখি, আপনার লেখালেখি নিয়ে যদি আপনার একটু নিজের লেখা, আপনি রম্য লেখা লিখেছেন, অনেক রম্য নিয়ে অনেক লিখেছেন, আপনার গল্পগুলোর অধিকাংশই হচ্ছে রম্য নিয়ে, রম্য রচনা, যদি একটু আমাদেরকে বলেন। সেটা ভেবে আর জীবনের মধ্যে এতভাবে আসছে যে এখন পড়লে যে নাতির কথা চিনতে পারছি ওই
তারপরে ওর ওর গান চিন্তা করছে, তারপরে হদে বেলে বেলে আসকুরাম আর আইলো বাঁধি দুধুর গাই গোতাইলো তানি ধোঁয়া জালি সদ্দুর চিন্তা। আর ওই তো মশা হওয়া এটা লাই দুধ জ্বালিয়ে রে দিতে হইয়া হবে কত চমৎকার বিষয় অনেক আলো করে এনগুই। তো লাস্টের সং দিয়ে যে আটক বেশি আর সুবেরি থম কিনিস ওর ইয়ে হ্যাঁ পোকা টানে, হ্যাঁ। তো তারপর হইলে লাগে বিভিন্ন কারণ দিয়ে আমাদের আটক বেশি বেলে বেলে আসকুরাম আর বাঁধি দুধুর গাই গোতাইলো তানি ধোঁয়া জালে। এর থেকে মশায় উপদ্রব করতো, কিন্তু আমার চকুর দেখা, হ্যাঁ। আর কিনতেন ওই আম্মা মগরি বলি আম্মা কইলা জ্বালিয়ে দিতে আর কি, হ্যাঁ। তো ইন লইলে আর দায়িত্ব আছে কিন্তু বিভিন্ন আমরা হিন্দি গেলাম মানে মশা যদি সে আর ইয়ানোর খুব অ্যাপ্রিসিয়েট করে দিই যে স্যারকে ইয়ে ভালোবাসা গানের মধ্যে, হ্যাঁ, কত কিছু আছে কিন্তু আমি চট্টগ্রাম সভাপতি গানি গাই কিন্তু এখন অ্যাপ্রিসিয়েশন ন ভাই ভিতরে নেওয়া যায় তো এবার তো গানিবে ভিতরে না। আপনার এই যে অনুভূতিটা আমরা বুঝতে পেরেছি। আমরা একটু আপনার লেখালেখি নিয়ে শুনতে চাচ্ছি, আপনার আঁকাআঁকি নিয়ে যদি একটু গল্প করেন আমাদেরকে। আর শিশুদের নিয়ে কাজ করার জন্য আপনার এত আগ্রহ, আপনি নিজে একটা ইনস্টিটিউট কিন্তু শিশুদের জন্য ফুলকি বলি, টইটুম্বুর বলি, এরপরে যে শিশুদের জন্য টইটুম্বুর মেলা এবং শিশুদের লেখালেখি নিয়ে যেভাবে আপনি একটা জগৎ সৃষ্টি করলেন, এগুলো দিয়ে যদি একটু আমাদেরকে এই গল্পটা যদি একটু নিজের মতো করে নিজে বলেন। তাইলে ওটা লিখতে হবে আর কি। না, আপনি যা মনে আসে আপনার। আমার যে এই যে ইয়ে করে লেখা হিউম্যান কিন্তু আর তো মনে দিয়ে না আর বাবার তুন পাই আর। আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু একটু মানে আমাদের তো অনেকেই শুনবে, এই জন্য আচ্ছা। যদি আপনি একটু সাধু ভাষায় বা অসুবিধা নাই, চট্টগ্রাম মিশ্রিত থাকুক, কিন্তু এটারও একটা বৈশিষ্ট্য আছে, আমরা যে সবকিছুকে অ্যাবজর্ব করতে পারি সেই জিনিসটা আপনার পুরো কথার মধ্যে আছে, অসুবিধা নেই। তবে আমরা একটু মানে যদি আপনি তো ওরকম ইয়ে ছিল না। আমার মনে হয় এটা আমার বাবার কাছ থেকে আমরা পেয়েছি, হ্যাঁ। যেমন আমাদের ছেলেমেয়েরাও ওরা হয়তো একটা দুটো লিখে, কিন্তু আমার মতো না, আমি অনেকগুলো লিখেছি মানে বেঙ্গল, সেগুলো আবার বইও হয়েছে, বইয়ের মধ্যে 5-6টা আছে এসব বেঙ্গল, হ্যাঁ। না সবগুলো তো না, কিন্তু কিছু কিছু ওই যে বললাম এটা ইয়ে করি। আর এটা হচ্ছে যেমন আমরা কথা ধৈর্য কথা যে হয়ে দিয়ে জাকের হয়ে দিয়ে ধৈর্য কথা না কোন জায়গার নয়। এই কথাটা প্রথমটা এই জন্য আনছি, এই যে আমার ভাই বললো যে আমরা নিজের ভাষার মধ্যে সেটা টেনে আনি, সেটা যেটা যে আমার গ্রেটনেস, ওটা কিন্তু আমাদের ছেলে কেন না, হ্যাঁ। এবং সেই জন্য দেখা যায় যে আমরা চট্টগ্রাম ভাষা যখন বলি আমরা কিন্তু ফ্লুয়েন্টলি বলি, আমাদের আর চিন্তা করতে হয় না, হ্যাঁ। এটা একটা ইয়ে ব্যঙ্গ, সেই গানও আবার চট্টগ্রাম ভাষায় আছে। কুলসুম ফারা বেড়ায় কীভাবে, কুলসুম ফারা বেড়ায় কীভাবে, ওই ওর কুলসুম ওর হাজব্যান্ড ওই রেঙ্গুনে চলে যেত, তখন চর্চা খেয়ে যেত, ইবের আইয়ের দেখে উনি রেঙ্গুন রওনা দিয়েছে, কিন্তু তার খবরটা ওর পান না। তারপরে অনেক কষ্ট করে ওরা বউ দেখলো যে সামনে বার্মেস মেয়ে বিয়ে করে ওখানে, এটা চট্টগ্রাম নিজেদের একটা না এই কালচারটা আছে, এটা হ্যাঁ এবং ছিল। হয়েছে কি
তো বিভিন্ন ভাষার প্রতি কিন্তু আমাদের একটা আকর্ষণ আছে, আমরা কিন্তু অন্য ভাষায় ঘৃণা করি না। হ্যাঁ, এবং সেই জন্য যে কুলসুম ফারাকে, হ্যাঁ, কুলসুম খাতু অসজ্জামাই এই কথা আছে, বুঝলেন? তো ও এত নিশ্চিন্ত ফারা এখানে গুড়ের বেড়া এটা যার ওটা যার জাকির বাড়ি বসা যায়, অন্য বসা যায়, হ্যাঁ, কি সেটি সব কিনবে বিষয় যে জামাই যাতে এই খাইতে পারে অনেক কিছু নেই, চুরিটা হাতেই নগরে। হ্যাঁ, তো মানুষের গান বুঝি না, কুসুম ফাড়া বেড়া কীভাবে কেন এতে জামাই নেই, এতে হয়তো ঘুরি ঘুরি বেড়া। তো এটার মধ্যে আবার ওরা কতগুলো ইয়ে দিয়েছে। প্রথমত সে তার গরুগুলো বিক্রি করে গেছে। হ্যাঁ, মানে ওর তো পেটের সমাধান করতে হবে, সেটা করার পর ওর একটা জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে দিয়েছে। তারপর হলো যে একদম লাস্টে হচ্ছে স্বাভাবিক ছিল, আপনারা জানেন কিনা জানি না, আমরা প্রায় চট্টগ্রামের পরিবার ঘুরে বেড়াইতে দেখি যে হ্যাঁ হয়তো ওই অমুক একটা মেয়ে ও নেই, সেখানে ও একটা তার দেহ বিক্রি করছে, কিন্তু খুব সেটা ও ট্যাক্টফুলি করছে। তো দেখেন ওই যে প্রথমে বললাম যে শাশুড়ি সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, আবার যারা যুবতী আর কি ওরা কিন্তু অন্য কিছু করে। আর এই যে আমাদের একটা আমরা ঠিক চারদিকে বলে আমি এটা করবো না এটা করবো না এসব নেই, ওটা কিন্তু এক ধরনের ঔদার্যের ব্যাপার। অন্য ভাষা ওরা বলতে নহস বলিস না বদনাম হয়ে যাবে, কিন্তু যেন এই ধরনের বহুত গান আছে যেমন আচ্ছা আজি আয় আনলয় আটকানা হতাশ হয়ে একনা অনর জীবন উন্নীত মানে প্রচুর পচ্ছদ গুজন, প্রচুর বইয়ের ইলাস্ট্রেশন গুজন। এই যে পচ্ছদ করলেন, ইলাস্ট্রেশন করলেন, বই তৈরি করলেন, আপনি কি আমাদেরকে আপনার পচ্ছদের আনন্দ পেয়েছেন খুব? কোনো পচ্ছদের কথা মনে আছে? কার কথা, কার সাথে কাজ করেছেন, একটু যদি আমাদের একটু মনে করে বলেন। ওটা খুব কঠিন কাজ দিলেন, কারণ প্রচ্ছদ তো সে শুরু করেছি লাহোর থেকে আসার পর, দ্যাট ইজ ইন 64, mid-64। তো চট্টগ্রামে কিন্তু তখন আর্টের যে একটা স্রোতধারা এটা শুরু হয়নি। হ্যাঁ, ওই যে কোনো কাজে ছবি লাগলো কাজ ও করে দেবে, প্রচ্ছদ আমি বেস্ট করছি সেটা না, হচ্ছে যে আমি ছাড়া কেউ নাই, তো কেউ নেই, তো সেই জন্য আমি প্রচ্ছদ করতে 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 আমার আবার এটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না, মানে অনেক শিল্পী আছে একেবারে তার কাজের জন্য মানে এমন আত্মাহুতি দেয়। হ্যাঁ, আমার সেটা নাই, আমার কী হচ্ছে যে প্রচ্ছদ করবো ও মোটামুটি যার যে বইয়ের প্রচ্ছদ সেটা সেইভাবে তার পছন্দনীয়, প্লাস আমাদের সমাজে তখন কিন্তু শিল্পকলা বিস্তৃত হয়নি, কিন্তু সেদিনকার কথা। হ্যাঁ, তো এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে অনেকে প্রচ্ছদ দিয়ে করেছে। আমি বরং যেটা বলতে চাই বিবাহিত, হ্যাঁ, বরং আপনারাই বলুন কোন প্রচ্ছদটা ভালো, সেটা কি যত্ন করে রাখতে হবে এইসব। আপনি চিড়িয়াখানা একটা বইয়ের প্রচ্ছদ করেছিলেন ফররুক আহমেদের, ফররুক আহমেদ, চট্টগ্রাম কলেজের প্রায় ম্যাগাজিনের প্রচ্ছদ আপনি করতেন। চট্টগ্রামের এমন কোনো বিখ্যাত ম্যাগাজিন নাই যেটার প্রচ্ছদ আপনার হাত দিয়ে নয়। সৈয়দ মোহাম্মদ শফি, বইঘরের সৈয়দ মোহাম্মদ শফি বা দোলনার ইসুফ চৌধুরী, কোনো মানে আপনাকে দিয়ে আপনার ইস্পাহানি গ্রুপের কোনো, বা চট্টগ্রামে যারা এক খান গ্রুপ
বা কারো মনোগ্রাম লঘু করে দিয়েছেন বড় কোম্পানির, এটা যদি আপনার একটু মনে থাকে? আমি আমার ভাগ্যই বলবো যে একে খান সাহেব উনি খুব স্নেহ করতেন আমাকে। তো মাঝে মধ্যে ওনার ছেলেদের মাধ্যমে আমি যেতাম কি ইউজ টু লাভ মি। তো একই রকমভাবে কেসের দিকে আরও আছে না, তো ওনার একটা হাসপাতাল যেটা আগ্রাবাদে, নামটা ভুলে গেছি, হ্যাঁ আমাদের হাসপাতাল সেটা হচ্ছে আরেকটা। তো সেখানে যখন তো আমাকে ইউনিফর্ম সই ভাই আমার হাসপাতাল মানুষজন যাতে চিনে যায় আর আলাদা করিয়ে একটা পোশাক মানে ফ্যাশন ড্রেস কস্টিউম হাসপাতালের, হাসপাতালে এখানের প্রতিষ্ঠিত হাসপাতালের ড্রেসের কস্টিউম করতে আপনাকে বলেছিলেন? বাহ, এটা একটু বলেন না আমাদেরকে। না, এটা বলার ফি আছে, এটা জাস্ট ওনাদের আগ্রহ হয়েছে যে কারণ হাসপাতালটা খুব দ্রুত বড় হয়ে গেল হ্যাঁ, তো তারা বলে যে হাসপাতালেরও ওই যে নার্সদের একটা ইয়ে থাকবে, হ্যাঁ, তো সেটা করে দিলাম। আরও কিছু ইন্টারেস্টিং জিনিস বলি, এগুলো ভাবতে লাগে। চট্টগ্রাম একমাত্র চট্টগ্রাম ভাষাতেই দুটো নো আছে, নেগেটিভ, না আগে অথবা পরে। হ্যাঁ, সই ভাই এবার সই ভাই সরানো কেন বেড়ে ভাই এনে আগে দেখতে হতেন না, একটা খামাচ্ছে কিছু তখন করে ওরা চা ট্রেন চলাচ ভাবে দিকগুলো অন করে তো তো অনেকবার আপনারা বললেন আমি যেতেন অসুবিধা আছে, যাতে আমি নটা তো লাস্ট। এখন উনি আবার আমাকে এটা বলেন, মানে আমাকে উত্তপ্ত রাখতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, তারপরে আবার যখন বললেন সবিউল আলম বিরক্তি হয়ে গেল, নজাইম বলে হোক দিন নজাইম, এখন কিন্তু যেতাম না বলি সে বলেন নজাইম বলে হোক দিন, তখন কিন্তু আপনার একটা মা করতে হবে। খেয়াল করেন জিনিসটা, চট্টগ্রামের মানুষদের সাথে একটু মানে সুন্দর করে আপনার ব্যবস্থা করা, এটা কিন্তু তখন আওয়াজ ছিল। তো নজাই দিন তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে যে আরেকবার রিকোয়েস্ট করলে খুব গরম হয়ে যাবে, নটার সামনে আনা হয় যখন খুব বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে এই যে মনোগ্রাম বা প্রচ্ছদ নিয়ে আপনি কিন্তু একটু দু একটা যদি নাম বলেন, কোনো কোম্পানির মনোগ্রাম করেছেন? কোম্পানির বলা হয়ে থাকে, আমি হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি লোগো মনোগ্রাম আমার দ্বারাই হয়েছে। হ্যাঁ, তো সেটা অনেক আছে, হয়তো নামও মনে পড়ে না। যেমন আপনার চট্টগ্রাম মা হসপিটাল, সেটা আমি মা ও শিশু হাসপাতাল সেটা করে আগ্রাবাদে। হ্যাঁ, চট্টগ্রাম সমিতি বেসিক্যালি আর করা এরকম সমিতি কোম্পানি অমুক সমূহ, আর এখন স্যার আর তো দেখতে একটু, তো সেগুলো দিয়েও অন্য করিয়েছে। আগ্রাবাদ হোটেল, আগ্রাবাদ হোটেলটা আমি করিনি। আচ্ছা, কিন্তু এছাড়া আমার ওই যে আমার কক্সবাজার সাইমন তো বটে, কিন্তু বলছেন মোশারফ বাঙিটা হ্যাঁ, আলবার্টাস হোটেল আলবার্টাস, এবার আর মাইয়া জামাই বুঝছি তো আব্বা এখানে গড়ে দিল। কিন্তু এক্সপোর্ট প্রমোশন গুরু এপিবি কইলের মেলায় কিন্তু আর আতর জি জি আপনার করা, হ্যাঁ। বলল আবু আলম চৌধুরী আপনার সাথে ছিলেন, মানে ওই যে হাসান
আপনারা যখন কনসেপশন করেন, কনসেপশন এরপরে আপনি ঢাকায় চলে আসলেন, তো একটু মানে আপনি আপনার কনসেপশন থেকে কমিউনিকেশনে আপনি এরপরে টইটুম্বুর শুরু ঢাকায়, আপনি মানে চট্টগ্রামে ছিলেন আপনি একটা চলমান শিল্প, আর ঢাকায় এসে আপনি আপনার হাউসে বসে বড় বড় কর্পোরেট হাউসের কাজগুলি করা শুরু। আমরা এখন আছি সবিউল আলমের কাছে, যিনি লেখক হিসাবে, রম্য রচনার হিসাবে, শিল্পী হিসাবে, শিশু সংগঠক হিসাবে অনেক কাজ করেছেন। আপনি যদি আপনার এই যে মাল্টিপারপাস জগৎ নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। ভালোই বলেছেন। দেখেন কত এত বিচিত্র সব ঘটনার সমাবেশ চট্টগ্রামের ভাষাতে। হ্যাঁ, এটা আমার ছেলেদের যখন বলছে তারা একদম অবাক হয়ে যায়। একটা হচ্ছে যে আমি যে ভাষা নিয়ে কথা বললাম, তো একটা অনুষ্ঠানে এটা আমি কয়েকবার বলেছি, এই কথাটা অনেককে বলেছে আর কি। একটা অনুষ্ঠানে আমি গেলাম, সেখানে হচ্ছে যে বিভিন্ন ওই প্রকাশনা নিয়ে রাগাওয়াতের মধ্যে কান সভা করে আরও লেগে গেল। তো ওখানে আপনার চট্টগ্রামবাসী যেহেতু সবাই ওখানে, হ্যাঁ, এই কথা উঠতে উঠতে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা উঠেছে। হ্যাঁ, তো হয়তো ইনকি ভাষা কারণ ভাষা উঠলি না, যখন ওই বইটার যে পরিচিতি, তার ডিস্ট্রিবিউশন কিছু আবার বেচা কেনা হয়, ইউনুর মধ্যে আবার হতা আরও নানান দিল হতায় এসে। আর বন্ধু ডক্টর মনিরুজ্জামান আমরা ব্যয় টাকা রাখি আছে, ব্যয় রাখি বাংলার ডক্টর মনিরুজ্জামান। এটা কি ভাষা হলো সই ভাই? হ্যাঁ, কিন্তু তিনি কইতে জোরে ব্যাগুন শুননি, ব্যাগুন কিন্তু মুতাম তবে বলবে। আর নিবেজ্ঞ গেস্ট বিশেষ অতিথি বেখান কথা কই, তাই না একটু সফট। আমি জিনিসটাকে আরও নরম করবার চেষ্টা করলাম। আমি বললাম যে দেখেন, চট্টগ্রামের ভাষা যে বর্ণমালা আছে, এই বর্ণমালা 75% নন-চিটাগোনিয়ানরা ব্যবহার। কীরকম? আমি বললাম যে আমাদের যে বর্ণমালা ক, হ্যাঁ, এগুলো কিন্তু অনুজ্ঞাসূচক ক্রিয়া, অনুজ্ঞাসূচক ক্রিয়া মানে একখান আদেশ তাই। হ্যাঁ, তো শুরু করছি আমাদের খ খ বড় হ, তুমি এখন খ অনুজ্ঞাসূচক খ খ খ তাড়াতাড়ি খাইল ভাই। খ গ খ গ মানে গান গাও, ঘ ঘর্ষ, হ্যাঁ, স দেখো ছ সাইদ, হ্যাঁ, তারপরে ইন্ডিয়া করতে 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 ফ মানে ভাবে ব বই, হ্যাঁ, সন চিন্তা করেছেন কি র তা এগুলো আরও আমি তাহলে দিন দেয়। তো এখানে খুব সুন্দর বিষয় যে এক ফলে দিতে হইলাম দেয় ওই 3 শব্দ দিবে, এবার 2 শব্দের মধ্যে আনে। হ্যাঁ, আর এমন দিন করতাম চাই এই বলতে উগ্র বর্ণমালার মধ্যে কিন্তু ক্রিয়া হয়েছে ব খ ধ দ, অন্য ভাষার ব্যাকগ্রাউন্ড তো না তো ইয়ান। কারণ আমার খুব কষ্ট লাগে যখন ভাবি যে চট্টগ্রামের ভাষা এত রিচ, কিন্তু আমরা কেউ সেটা গা করি না। এটা আমার ভাবতে খুব কষ্ট লাগে। এই ভাষা থেকে আর অনেক কিছু বের করা যাবে। উনি যে ইয়ে করেছেন না ডিকশনারি, তারপর আমি যেটাই বলি বন্ধুবান্ধবদের, যদি ব্যাকরণ আমরা তৈরি করি তারই ব্যাকরণ তৈরি করলে ইট ইজ এ ফুল ফ্লেজেড ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা নয়, ফুল ফ্লেজেড ল্যাঙ্গুয়েজ। যে বাংলা, ইংরেজি, ব্যাকরণ একদম নাই তা তো নয়, আছে তো, কিন্তু ইয়ান আরও ভালো করে ইয়ান রিকগনাইজ করার দরকার। এবং
সবিউল আলম ন যারা এসব লইয়ে কাজ করে এতে রাতে তারপর গেট ডিজাইন করলাম গড়াই দিয়ে অন্যটা তোমার সানকে লাস্ট দিকে আছে উনি খুব আগ্রহ করলেন যে চট্টগ্রাম সমিতির একটা গেট হতে হবে। তো গেটটা আমি করলাম, কিন্তু তারা যাকে দিয়ে যে করেছেন আর কি ফিনিশিং, সেটা খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, কিন্তু আমি ওটা করাতে কিন্তু চট্টগ্রাম কলেজটাকে ভালোভাবে বোঝা যেত, ইট ইজ ওয়েলকাম। এখন আপনারা জানেন গত 8-10 বছর ধরে কিংবা আরও বেশি এটা নিয়ে খুব কথাবার্তা উঠেছে। আমাকে অনেকে ফোন করেছে, অনেক পত্রিকার সম্পাদক এসে ইন্টারভিউ নিয়ে গেছে, কিন্তু ওটার কাজ করেনি। হ্যাঁ, তো বলে আমি বোধ একে লিখে দিয়ে বলে আইব খান কথা বাইর করে যেতে আইব খান ওর কিনলে এইবার তুলে দিচ্ছ কি বাংলাদেশের মানুষ না, হঠাৎ আইব খান কেন? যদি আরো উঁচুতর মানুষ হইতো। আসলে আপনি এটা লিখেছিলেন কি? হ্যাঁ, সেটা তো বলছে, এটা আসছে। তো আমার যিনি প্রিন্সিপাল মুজাফফর আহমদ, উনি আমাকে একদিন ডেকে পাঠালেন, গেলাম। আমার বাসা তখন চট্টগ্রাম কলেজের উল্টা দিকে, ওই যে রাস্তার পার্সিভেল হিল। ভেরি গুড, ওর তো মনত আছে। তো ওটা উনি আমাকে দিয়েছিলেন একে দিয়ে কাজ করবার জন্য। একে বললাম লোগো হিসেবে ব্যবহার করছি, কোনো নাও করে, কিন্তু আমার আরেকখান খারাপ দিক বলতে অনকান মানে উঁচুতে উঠবার আপনার একটা হয়তো চেষ্টা আছে, আমি সেটাতে বাগড়া দিলাম। এটা একটা খারাপ অভ্যাস, তুমি করতে না পারো না। আর অত উল্টা উল্টা রচনা লিখি পরে আরে ডাকে, হেঁটে ডাকে, হটে ডাকে, হত একে এইখান কিনলে তুমি অ্যাকোয়ার নলেজ, মনে রাখলাম অ্যাকোয়ার নলেজ, দ্যাট দুটা বর্ণ, ওইটা দিয়ে কিন্তু আমি পরিস্থিতি করছি। আইব খানের নাম কেন আমি দেব? আমি দিলে আমার বাবার নাম দিতাম, কথার কথা। আইব খান কি? আইব খান পাকিস্তান। মুজাফফর আহমদ সাহেব তো আপনাকে এটাও বলেনি। মুজাফফর আহমদ সাহেব তো আপনাকে এক এক আইয়ুব খান করতে বলে নেই, সেটাই তো হচ্ছে আপনার মূল কথা। হ্যাঁ, একে সেটা একটু অ্যাবস্ট্রাক্ট করতে করেছে, কিন্তু এরপরে যে গেট করেছে ওটা তো গেট হয় না, গেটের কনসেপ্ট পর্যন্ত নেই। সেটাতে আমি খুব হয়েছিল, মানে মর্মাহত হয়েছে। তোরা বুঝো, জানো, বয়স তুমি বোধ কি বড় আছে, আর তখন দেখা শেষ হবে। হ্যাঁ, তো আরে আবার হয়তো হয়তো মানে আপনি লেখাটা সুন্দর করে বাংলা লিখে দেন, এটা ছাপা হোক, আমরা চাই। হ্যাঁ, কিন্তু আর ভালো না লাগে আনতে এইসব। তোরা বাঙি বেলালি এখন তোরা জেন বানাইস, তোমরা আপনারা যেটা এখন বানিয়েছেন সেটাতে তো কোনো কিছুই না, এটা তো গেটই মনে হয় না। এদিকে একটা ঢুকবার জন্য ওই যে টিকিট চায়, এই ওই ধরনের একটা করেছি। হ্যাঁ, আমার আশাটা কিন্তু ওনাকে নিয়ে যে উনি গত হওয়ার আগে এটা ওনার উপর একটা দায়িত্ব থাকলো যে চট্টগ্রাম ভাষাটাকে ভাষা হিসেবে রিকগনিশন দেওয়া, আঞ্চলিক হইতে না। এই যে মানুষকে যারা বাংলাদেশটাকে ভোগ করতে চাচ্ছে কিন্তু এটার প্রতি কোনো কন্ট্রিবিউট রাখতে চাচ্ছে না, তো সেরকম বিদেশি যারা আছে এরা ইংরেজ পেলে একেবারে জড়িয়ে ধরে। তো আম্মা তখন আমাদের ওই গানটা শোনালেন যে ব্রিটিশরা এসে আমাদের কীভাবে করেছে, তারপর কীভাবে আমাদের জিনিস আত্মসাৎ করেছে,
আমরা তো ব্রিটিশ দেখলেই এমনি পাগল হয়ে যায় সাধারণ। হ্যাঁ, ও ব্রিটিশ কোম্পানি, ও ব্রিটিশ কোম্পানি, গাঁটি বসকা বাঁধি দিলে হানি। 200 বছর গড়ি আইলে হারার উদ্দি খাদ্দানি, 200 বছর গড়ি আইলে হারার উদ্দি খাদ্দানি। ও ব্রিটিশ কোম্পানি, ও ব্রিটিশ কোম্পানি, গাঁটি বসকা বাঁধি দিলে হানি। বিলাত যাইরে বদ্দা, গাছ খাটিও হদ্দা হদ্দা, বিলাত যাইরে বদ্দা, গাছ খাটিও হদ্দা হদ্দা। আইতে গেলা চা বাইতে যাই, হাঁসকলা চা বাইলানি। ও ব্রিটিশ কোম্পানি, ও ব্রিটিশ কোম্পানি, গাঁটি বুসগা বাঁধি দিলে হানি। দেখেন, এই যে ব্রিটিশকে তাড়ানোর আমরা কিন্তু ফিজিক্যালি কন্ট্রিবিউট করেছি। আমার নাম প্রীতিলতা। হ্যাঁ, দ্বিতীয় শেষ সময় মারি ফেলেন, কিন্তু ইতি ভয়েস দিয়ে গানের মধ্যে। হ্যাঁ, এইগুলো ওরা করত। কিন্তু এই শেফালি, শ্যামসুন্দর তারা মারা যাওয়ার বাদে এই গানও কিন্তু প্রসার নয়। কিন্তু উচিত জাকির ভাই অনেক খেয়াল রাখুন। তো এই যে দেখেন কত দিকে করছে। একটা হচ্ছে যে এই ভাষা অন্য ভাষাদের ইনভাইট করে, হ্যাঁ, তোমরা তোমাদেরটা বলো, অসুবিধা কি? হ্যাঁ, কিন্তু তাচ্ছিল্য করে। এটা তো একটা বিরাট প্লাস পয়েন্ট। ও ব্রিটিশ কোম্পানি ঘাটতে বসে বাঁধে দিলে, এই ব্যাপার লিখে দে ব্রিটিশ হল যাতে আছে, পাকিস্তান নয়। এটা আরও আগের কথা, চিন্তা করে দেখেন। না, খুব ভালো, আমরা শুনে খুবই আনন্দিত হলাম। আপনি আরেকদিন আপনার সাথে আমি এসে আরও কিছুক্ষণ কথা বলবো, বিশেষ করে আপনার লেখালেখি নিয়ে। আজকে এই যে সময় দিলেন, এটার জন্য আমরা খুবই আনন্দিত আপনার কাছে। আপনার এই হাসিটি অমলিন এবং অব্যাহত থাকুক। ধন্যবাদ আপনাকে। হাসনাইত ছবি নায়ক, প্রকৌশলী, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র, চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেছেন। বৃহত্তর চট্টগ্রামের একটি অসম্ভব বড় সাহিত্য পরিবারের তৃতীয় প্রজন্মের সন্তান। নিজে লেখালেখি করেন, শিল্পকর্ম করেন, সংগঠন করেন, শিশুদের নিয়ে কাজ করতে ভালোবাসেন আমি জানি। বলুন, আপনি যে একটা বইয়ের মধ্যে বসবাস করতে করতে বড় হলেন, যদি আমাদেরকে একটু করে বলেন। এটা হচ্ছে মানে আমরা যখন বড় হচ্ছি তখন আমরা বইয়ের জগতে বড় হয়েছি, আপনি যেটা বলেছেন। তো এই বইটা অনেক সময় অনেকগুলো ছড়া আমরা শুনেছি আগে, বই যখন পড়তে শিখিনি তারও আগে। সেটাই যখন আবার বইয়ে নিজে পড়তে পারছি, এটা একটা কিন্তু বড় আনন্দ। আচ্ছা, এই ছড়াটা তাহলে এটা সুকুমার রায় লিখেছিলেন, কিন্তু ছড়াটা আমরা অনেক আগে থেকেই জানি, এরকম শুনেছি। তো এরকম একটা ব্যাপার আছে। আমি বই পড়া নিয়ে একটা ছোট্ট অভিজ্ঞতা বলতে চাই এই ফাঁকে। এটা আমার নিজের এক ধরনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে, আমাদের ছেলের এখন বয়স হচ্ছে 26। তো তার যখন বয়স 3 বছর তখন সে স্কুলে যাওয়া শুরু করে। তো প্রথম দিন যখন গেল তখন সে যেটা হয় যে মাকে খুব ফিল করে এবং কাঁদতে থাকে। তো যাই হোক, ছুটি হলে বেরিয়ে আসলো। তো ওকে আমি একটা ক্যান্ডি কিনে দিলাম আপাতত ঠান্ডা করার জন্য। সে ঠান্ডা হলো এবং পরের দিন আমি আবার স্কুলে নিয়ে গেলাম, যেহেতু আমার স্ত্রী চাকরিজীবী ছিলেন। তো আবার আমি নিয়ে আসলাম। আনবার সময় সে আবার বলল যে আব্বু একটা ক্যান্ডি। এখন আমার একটা খুব মনে আশঙ্কা তৈরি হলো যে এই ক্যান্ডি তো আর ক্যান্ডি থাকবে না, এটা বার্গারে যাবে, এটা আরও উপরে যাবে, আরও উপরে যাবে, তখন তো আমার আর পকেটে কুলাবে না, তখন আমি কি করব? তো এটার জন্য আমি খুব সম্ভব দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনই তাকে বললাম যে বাবা, বললাম চলো এখানে বই পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা কিন্ডারগার্টেন স্কুলের সামনে একটা দোকান থাকে, সেখানে এই বার্গার, চিপস এসব ভালোই বিক্রি হয়, সেখানে বইও থাকে, কিন্তু বই ততটা বিক্রি হয় না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, দুটোই কিন্তু আছে। তো আমি বললাম যে চলো আমরা এখানে বই কিনি। তো ও বলল আমি তো বই পড়তে পারি না।
তখন আমি বললাম যে না, তোমার পড়তে হবে না, তোমার মা পড়ে দেবে, তুমি শুনবে, আর খুব সুন্দর। তো তখন ওই ডিজনির বইগুলো সাহিত্য প্রকাশ থেকে বাংলায় ওনারা প্রকাশ করা শুরু করেছেন। তো দোকানে গিয়ে আমরা দেখলাম যে খুব কালারফুল বই, 2-4টা লাইন থাকে প্রত্যেকটা পৃষ্ঠায় গল্পগুলো। তো এটা করতে করতে এখন আমি যেই সংখ্যা নিয়ে ওই যে ক্যান্ডি থেকে বইয়ে গেলাম, এখন দেখলাম যে প্রতি সপ্তাহে আমার একটা করে বই কিনতে হয়, যেটার দাম হচ্ছে 15 থেকে 20 টাকা। এখন আমার ড্যামেজ গেল বেড়ে আরো, কিন্তু আমি খুশি ছিলাম যে আমার পকেট হালকা হলেও মনটাও খুব ভালো লাগছিল। এরকম করতে করতে প্রায় 1 বছর আমরা এই বই কিনতে থাকলাম। এবং ও কিন্তু তখনও পড়তে পারে না, কিন্তু ছবি দেখে বলে যে না আব্বু, এটা তো আমার কাছে আছে। হ্যাঁ, তো পরে দোকানদার তাকে চিনে গেল। তো চিনে যাওয়ার পরে ও দোকানদার বলল যে আঙ্কেল তুমিই দেখো পুরো বান্ডিলটা নিয়ে যে তোমার কাছে কী কী আছে। তো ছবি দেখে বলে না এটা আছে, এটা আছে, এটা আছে। তো দেখা গেল প্রায় 1.5 বছরের মাথায় আমাদের দোকানে যা স্টক ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। এটার পরবর্তী যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যখন সে বর্ণ পরিচয় পেয়ে গেল, পড়তে শিখলো, তখন সে নিজেই আবার ওই গল্পগুলো যেগুলো তার মার কাছ থেকে সে শুনেছে সেটা আবার পড়া শুরু করলো। তো সেই ছেলে যখন তারপর আরও বড় হতে থাকলো তখন কিন্তু সে নিজেই বই কিনছে এবং এখনও পর্যন্ত ও এখন নিজেই রোজগার করে। তো সে তার যখন কিছু টাকা জমে সে একটা দিন রাখে, সে নীলক্ষেতে যায়, অমুক জায়গাতে যায় বই কেনার জন্য। এবং বইমেলাতেও সে একটা দিন রাখে, কিছু ফান্ড সে ধরে রাখে যে এই বইগুলো কিনবো আমি। তো কথাটা আমি বলছি এই জন্য যে এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি অনেক বাবা মাকে, যারা সদ্য বাবা মা হয়েছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে বাচ্চাদেরকে বই হাতে দেওয়ার প্রকৃষ্ট সময় কোনটি। বেশিরভাগ জবাব দিয়েছেন যে যখন তার বাচ্চারা পড়তে শিখবে। আমি বলেছি না, যখন বাচ্চারা কোনো কিছু ধরতে শিখবে তখনই তাকে বইটা দিতে হবে। বইয়ের একটা রূপ আছে, রস আছে, গন্ধ আছে, আকার আছে, ওজন আছে। তাহলে এই যে বই আমি ধরি, সেই বইটাকে আমার ধরতে শিখতে হবে। নায়ক, আমি আসলে আপনার কাছ থেকে এই যে গল্পটি শুনলাম, আমার এখন আপনাকে প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, এই ভুলটি আপনার কোত্থেকে সৃষ্টি হলো? আপনার বাচ্চাটিকে আপনি বই দিয়েই তার সাথে আপনার বিনিময় শুরু হবে, এই ভুলটি আপনার কখন শুরু হলো? এটা আমি বলবো যে অনেকটুকু অর্গানিক। যেভাবে আমরা বড় হয়েছি, আমাদেরকে কিন্তু মানে আমাদের বাবা মা বলে দেননি তোমাকে এই বইটা পড়তে হবে, সেটা না। এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি আবহাওয়াটা সেরকম রাখেন যে আপনি বাচ্চাকে বই পড়তে বলবার দরকার নেই, কিন্তু আপনি পাশে বই রেখে দেন, সে যেরকম আরও 1-2টা জিনিস ধরছে, তখন কিন্তু বইটাও দেখবে যে এই জিনিসটা কী। এবং হয়তো যেমন ধরেন যেটা হয় অনেক মানে বাচ্চা যাদের বাসায় আছে, আমরা দেখি বাবা মা খুব তটস্থ থাকেন যে বাচ্চাটা বই ছিঁড়ে ফেলছে কিনা। বই ছিঁড়তে দেন, সে শিখবে। আমার মনে আছে আমি ছোটোবেলায় ওই খুব গাড়ি উপহার পেতাম জন্মদিনে। তো প্রতিদিন একটা করে গাড়ি ভাঙা হতো, প্রতিদিন একটা করে গাড়ি নামানো হতো শোকেস থেকে। এবং আমার মাকে আমি বারবারই বলতে থাকতাম যে আরেকটা গাড়ি দাও। তো মা বলতেন যে তোমাকে তো কালকে দিলাম, ওটা তো ভেঙে ফেলেছো, আর ভাঙবো না। আমার ওই নাছর বান্দা, না দেওয়া পর্যন্ত শান্তি নেই। অবশেষে আমার মা বাধ্য হয়ে আরেকটা গাড়ি দিতেন, সেটাও আবার 2 দিনের বেলায় শেষ। কিন্তু এই যে গাড়ির প্রতি আমার একটা আগ্রহ, সেটা কিন্তু এখনও আছে আমার। সেইভাবেই বলছি যে আমি যেরকম অন্য অনেকগুলি জিনিসের প্রতি আমার আগ্রহ জন্মায়, সেইভাবে বইটারও জন্মাবে, কিন্তু বইটা থাকতে হবে সেখানে। বইয়ের মধ্যে যে আপনার আগ্রহ জন্মালো, হ্যাঁ, সেটাতে আপনার মধ্যে বা সমাজের মধ্যে এই দুইটার মিথস্ক্রিয়ায় কি পরিবর্তন আপনার আসলো এবং আপনি আনতে চেষ্টা করলেন? সেটা হচ্ছে যে বই একটা হচ্ছে তো জ্ঞানের দুয়ার খুলে দেয়, আরেকটা হচ্ছে একটা মানুষ কিন্তু যে কোনো একটা দৃশ্যকে, এটাকে রসমান এফেক্ট বলে, যে কোনো একটা ঘটনা যখন 4 জন 4 দিক থেকে দেখছে, 4 ভাবে দেখছে। তাইলে যেটা হচ্ছে আমি একজন ব্যক্তি, আমার জীবনকে যখন আমি দেখছি বা পৃথিবীকে যখন দেখছি, সেটা কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি। কিন্তু যখন আমি একটা বই পড়ছি, সেখানে লেখক বা যিনি লিখেছেন, সাহিত্যিক যিনি লিখেছেন, তিনি কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আমার সামনে তুলে ধরছেন। এই যে মানুষের যে একটা সমৃদ্ধ হওয়ার ব্যাপার, সেটা বইয়ের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে হতে পারে, আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মিথস্ক্রিয়ার মাধ্যমে হতে পারে। আপনি যে মনের দরজা খোলার কথা এভাবে সুন্দর করে বললেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আমাদের সাথে কথা বলার জন্য। সত্যি আমি অভিভূত, আমাদের খুব ভালো লাগছে পিতা পুত্রকে পাশে পেয়ে আমরা কথা বলছিলাম। আপনি কি বলবেন বই পড়া নিয়ে? না, আমার তো মনে হয় যে আই হ্যাভ কনসেন্ট্রেটেড মোর অন দ্যাট। আমি টিভি দেখার চাইতেও বই যে পড়ার, কারণ ওর মধ্যে অনেকগুলো জিনিস বাস্তবে পাওয়া যায়। যেমন কি বলে যে বই পড়ার মধ্যে, এটা আমি একটা প্রবন্ধে লিখেছি। তো মানে বই তো হাসান যেটা বললো, সেটার একটা রূপ আছে, রস আছে, গন্ধ আছে। হ্যাঁ, এবং আমি যখন ওটা পড়লাম, আমার কিন্তু অনেক শেখা হয়ে গেল, জানা হয়ে গেল। বিশেষত তখন আমি যদি আপনার সাথে কথা বলতে থাকি, দেখা যাবে এখানেও এই জিনিসটা নিয়ে আছে। সেটা হচ্ছে যে বই পড়াটা আমাদের চিন্তা শক্তি বাড়িয়ে দেয়, এটাই আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আরেকজনকে পেয়ে গেছি, কবিতা। হ্যাঁ, কবিতা টইটুম্বুরের ভারপ্রাপ্ত সম্পাদক। টইটুম্বুরের বড় হয়েছে, কবিতাও বড় হয়েছে, আমার কাছে তাই মনে হয়। কবিতা কি বলবে বই পড়া নিয়ে? আসলে বই পড়া ব্যাপারটা, আমার বাবা আছেন, আমার বড় ভাই কথা বলেছে। আমি একটু ছোটোবেলার স্মৃতি রোমন্থন না করলে মনে হয় হবে না। সেটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা বিভিন্ন এলাকায় আমাদের কেটেছে। লাস্ট যেটা হচ্ছে যে পার্সিভাল হিল, হ্যাঁ, তো ওটা আমার মনে আছে। আমাদের যখন ঘরোয়া জন্মদিন যে অর্থে এখন হয় বা আগে হতো, ঠিক আমাদেরটা সেভাবে হতো না। আমাদেরটা হতো একটু ঘরোয়া কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে সবাই পার্টিসিপেট করছে বাচ্চারা, আর সেখানেই আপনার যারাই আসতেন ওনারা হয়তো জানতেন যে জন্মদিন, যে কেক যে কাটা হবে এমন কোনো কথা নেই, একটা জমায়েত হতো সবাই। তো ওখানে সবার হাতে দেখতাম সবাই বই আনতেন। হ্যাঁ, তার কারণ সবাই জানতেন যে এই আচ্ছা, পরিবারটা এটাতে আপনার কি লাভ হয়েছে, বা হ্যাঁ, আপনার মধ্যে মনোজগতে আপনি এই যে বইটা পেলেন হাতে করে, হ্যাঁ সেটা যদি আমাদেরকে একটু বলেন। অবশ্যই সেটাতে আমাদের যেটা লাভ হয়েছে, আমরা 3 ভাই বোনই লাভবান হয়েছি। যেটা হচ্ছে প্রত্যেকেই দেখি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাদের জন্য বই উপহার আনে। হ্যাঁ, তো আমরা খুব খুশি। আস্তে আস্তে আমরা করলাম কি, এত এত বই একেবারে মাটি থেকে এত পর্যন্ত, হ্যাঁ, উঁচু এরকম। তো ওগুলো দিয়ে আমার বাবা বললো তোমাদেরকে আমি একটা লাইব্রেরি করে দিচ্ছি। তো সেই লাইব্রেরির নাম রাখা হলো আমাদের 3 ভাই বোনের আদ্যক্ষর দিয়ে। আমার বড় ভাইয়ের নাম নায়ক, আমার নাম কবিতা, আমার ছোট ভাইয়ের নাম সুমন। তো সেভাবে কিন্তু নাকশু লাইব্রেরি নাম। হ্যাঁ, আচ্ছা, নাকশু লাইব্রেরি নিশ্চয়ই এখন অনেক বড় লাইব্রেরি হয়ে গেছে, আপনাদের শাখা পোশাখা বৃদ্ধি পেয়েছে, আমি বুঝতে পারছি। এই শাখা পোশাখার একজনের সাথে এখন একটু কথা বলছি। আপনার মধ্যে বইয়ের কি প্রতিক্রিয়া আমি একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের সাথে আমি কথা বলছি, সবিউল আলম পরিবারের বা আলম পরিবারের। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি জার্রাফ, আমার নাম হয় সবিউল আলম। তো বই পড়ার ব্যাপারে যে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে বই এমন একটা মাধ্যমই বলা যায়, যে মাধ্যমে আসলে নিজেকে বিকশিত করা এবং নিজেকে জানার যে একটা অভিপ্রায়, সেটা আসলে বইয়ের মধ্যে তৈরি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বই, যেটা আমি আমার পরিবার বা আমি আমার এখন পর্যন্ত যে বয়স এইটা দেখে জেনেছি, সেটা হচ্ছে বই হচ্ছে মানুষের সর্বোত্তম বন্ধু। একটা কথা ঠিক, যে বই পড়ে আমরা অনেক রকম জিনিস যখন জানছি, তার মানে বই পড়ে আমি আসলে নিজেকে আবিষ্কারও করছি যে আমি আসলে কতটুকু জানি বা আমি আসলে কতটুকু জানতে চাই। তো বই এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এখন বইমেলা হয়, আরো অনেক রকম। আগে আপনাদের সময় আপনি তো পেশায় প্রকৌশলী হয়ে উঠেছেন, গ্রাজুয়েশন স্থপতি, আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন, তারপরেও বই আপনার উপর যে প্রভাব বিস্তার করছে, হ্যাঁ। আপনার পেশায় এই বই কি প্রভাব বিস্তার করে? পেশায় বলতে হচ্ছে যে বই এমন একটা জিনিস, বই কিন্তু আমাকে প্রতিনিয়ত নিত্য নতুনভাবে আমাকে জানানোর চেষ্টা করছে যে বই একটা এমন একটা মাধ্যম, যেটাতে আসলে আমরা নিজেদেরকে সবসময় নিজেদের অজ্ঞতাকে জানাই, যে জানি। তো বই স্থাপত্য যে চর্চা বা স্থাপত্য বিদ্যা, এটা তো অনেক ভূমিকা রাখছে। ধন্যবাদ আপনাকে। আজকে এতটুকুই, আমরা আপনার সাথে আরো দীর্ঘ কথা বলবো। ধন্যবাদ আপনাকে।